Music gives a soul to the universe, wings to the mind, flight to imagination, and life to everything. বলেছেন দার্শনিক প্লেটো। সঙ্গীত আমাদের মনকে প্রফুল্ল রাখে, সুরের মূর্ছনা কিছুক্ষণের জন্য হলেও কঠিন বাস্তবতা থেকে দূরে নিয়ে যায়। প্রিয় সুধী, আজকের হিয়ার মাঝে আয়োজনে আপনাদের সকলকে আমন্ত্রণ। আজকে আমাদের অতিথি এমন একজন ব্যক্তিত্ব যিনি সঙ্গীত চর্চার পাশাপাশি মানবতার জন্যও কাজ করে যাচ্ছেন। আমরা আজ তার কাছ থেকে শুনব, জানব কিভাবে তিনি গান আর মানবতার সেবা একই সুরে, একই তালে করছেন। যদিও জানি ইচ্ছা শক্তি আর মনের দৃঢ়তা থাকলে নাথিং ইজ ইম্পসিবল। চলুন জেনে আসি সংক্ষেপে আমাদের আজকের অতিথি সম্পর্কে। দশকের জনপ্রিয় অভিনেত্রী এবং সঙ্গীত শিল্পী ফারিয়া চৌধুরী জন্মগ্রহণ করেন প্রয়াত ফারুক আহমেদ চৌধুরী এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুলতানা চৌধুরীর সংসারে। 4 ভাই বোনের মধ্যে তিনিই জ্যেষ্ঠ। তার মা সুলতানা চৌধুরীর অনুপ্রেরণায় দেশে থাকতে তিনি নিয়মিত গান করতেন। তিনি নাটক, বিজ্ঞাপনেও কাজ করেছেন। ফারিয়া চৌধুরীর স্কুল জীবন দেশে কাটলেও কলেজ, বিশ্ববিদ্যালয় কেটেছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটি থেকে তিনি ইকোনমিক্স অ্যান্ড ম্যাথমেটিক্সে স্নাতক ডিগ্রি ও যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে মাস্টার্স সম্পন্ন করেন। এরপর জাতিসংঘের খাদ্য সংস্থায় তার ক্যারিয়ার শুরু হয়। সেখানে গত প্রায় 15 বছর ধরে তিনি বিভিন্ন প্রকল্পে কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। বর্তমানে তিনি দ্বীপরাষ্ট্র ফিজিতে সংস্থাটির অধীনে হেড অফ পার্টনারশিপ হিসেবে কাজ করছেন। এর আগে তিনি এই সংস্থার সদর দপ্তর রোম সহ তুরস্ক, হংকং, ইরাক, ব্যাংকক এবং দিল্লিতেও কাজ করেছেন। শিল্পী ফারিয়া সঙ্গীত জগতের বিশ্ববিখ্যাত সুফি শিল্পী আবিদা পারভিনজির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। চেন্নাইয়ে অবস্থিত আর রহমান মিউজিক কলেজে দীর্ঘদিন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন, যেখানে তাকে বাংলা ও টার্কিশ গান শেখাতে হয়েছিল। এই গুণীজন এক পুত্র সন্তানের স্নেহময়ী মাতা। ট্রিও আর্টসের পক্ষ থেকে আমরা তাকে স্বাগত জানাই এবং তার আরও সফলতা কামনা করছি। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনের কেন্দ্রবিন্দু সঙ্গীত শিল্পী, অভিনেত্রী এবং মানবাধিকার নিয়ে যার সমস্ত সময় কাটছে বর্তমানে। আমন্ত্রণ জানাচ্ছি ফারিয়া চৌধুরীকে। আসসালামু আলাইকুম ফারিয়া চৌধুরী, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ঝরা, খুব ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তোমাকে অনেক ধন্যবাদ আজ আমাদের সাথে সম্পৃক্ত হবার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি খুব খুব আনন্দিত এখানে আসতে পেরে। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ ফারিয়া। তো ফারিয়া, আমাদের আয়োজনটি এরকম হয়, আমরা যাকে আমন্ত্রণ জানাই আমাদের আয়োজনে তার সাথে আমরা গল্প করি, তার সম্পর্কে আমরা জানবার চেষ্টা করি। তো আজকে আমরা চেষ্টা করব তোমার কাছ থেকে জানতে তুমি কিভাবে এত কিছু একসাথে মানে পরিচালিত করছো, এত গুণে গুণান্বিত। তো প্রথমেই তোমার কাছ থেকে জানতে চাইবো, শুনেছি মায়ের কাছ থেকেই গানের প্রতি ভালোবাসা জন্ম নেয়। কি ধরনের গান গাইতে বেশি পছন্দ করতে? থ্যাংক ইউ। তোমার এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি একটু সংক্ষেপে বলে নিই যে তুমি আমার যে ইন্ট্রোডাকশনটা দিলে প্রোগ্রামের শুরুতেই, সেটা দেখতে দেখতে এবং শুনতে শুনতে আমি নিজে ভীষণ ভীষণ লজ্জিত বোধ করছিলাম এবং গর্বিত যে এতগুলো সুন্দর কথা কিন্তু আমার মনে হয় একটু বেশি বলে ফেলেছো। এত কমপ্লিমেন্টের যোগ্য আমি না, কিন্তু থ্যাংক ইউ সো মাচ মানে ফর সাচ এ ওয়ান্ডারফুল ইন্ট্রোডাকশন। তো গানের কথা জিজ্ঞেস করলে তো হ্যাঁ, অবশ্যই গানের হাতে খড়ি এবং গানের অনুপ্রেরণার প্রেরণা তো মায়ের কাছ থেকেই। আমার মা সুলতানা চৌধুরী কে সবাই চেনেন, বাংলাদেশের একজন বিশিষ্ট উনি সঙ্গীত শিল্পী এবং আমাদের বড় হয়ে ওঠা, বেড়ে ওঠা গানের মধ্যেই। বাড়িতে সবসময় গান বাজনার চর্চা, তো সব রকম গান শুনেই আসলে বড় হয়েছি। সব রকমের ধারার গান, নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক, ফোক সংস, সুফি গান, কাওয়ালি, গজল, ঠুমরি সবকিছু।
আচ্ছা। সুতরাং খুবই সমৃদ্ধ একটা আম শৈশব ছিল আমাদের। হুম, বিকজ এত সুন্দর শিল্প চর্চার মাঝখানে এবং শুধু মা নয়, মায়ের সঙ্গে যারা অ্যাসোসিয়েটেড ছিলেন বিটিভির, বাংলাদেশ বেতারের এবং মিউজিক অঙ্গনের, সঙ্গীত অঙ্গনের অনেক গুণী শিল্পীদের এবং মেকারদের আনাগোনা ছিল আমাদের বাড়িতে। তো জি। সেটা থেকে আসলে সেটা পাওয়া একটা বিশাল বড় পাওয়া। হুম। তাহলে কোন ধরনের গানটির সাথে মানে কোন ধরনের গানটি গাইতে তোমার সবসময় খুব ইচ্ছে হতো? কোন ধরনের? লাইক নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত কোনটার সাথে তুমি বেশি নিজেকে সম্পৃক্ত মনে করতে? আসলে দেখো গানের মিউজিকের যে একটা আইডেন্টিটি তৈরি হয়, একটা হুম, সত্তা তৈরি হয়, প্রথমে তো একটা ব্রড বেস থেকে আমরা আসি। আমাদের ওস্তাদজিরা বা শিক্ষকদের কাছে আমরা একটা ইয়ে পাই, একটা ফাউন্ডেশন পাই। হুম, অনেক হুম, রকম শুনতে শুনতে আমাদের একটা রুচিবোধ তৈরি হয়। হুম, কিন্তু আমার অ্যাকচুয়ালি যে একটা মিউজিক্যাল যে একটা আইডেন্টিটি বা টেস্ট, এটা কিন্তু আমার তৈরি হয়েছে পরবর্তীতে, খুব একটা ছোটবেলায় না। ছোটবেলায় বলবো মানে ইনফ্যাক্ট কলেজ, ইউনিভার্সিটি পর্যন্তই সবকিছুই শুনতাম, ভালো লাগতো। আচ্ছা। ইনফ্যাক্ট যেরকম মানে টিনেজার্সরা যেরকম করে যে পাশ্চাত্য সঙ্গীতও শুনেছি, হ্যাঁ, আবার দেশীয় ধারার সঙ্গীতও শুনেছি, সবই। কিন্তু পরবর্তীতে গিয়ে আমি দিল্লিতে ছিলাম এবং আচ্ছা। আ দিল্লিতে আমি খুব লাকি যে আমি শান্তি হীরানন্দ আমার গুরু ছিলেন। উনি এখন আর নেই আমাদের মাঝে। উনি আচ্ছা। বছর ২ এক আগে উনি উনি প্রয়াত হয়েছেন। উনি শান্তিজি ছিলেন আবার বেগম আখতার, যাকে গজল সম্রাজ্ঞী বলা হয় হুম, উপমহাদেশে। বেগম আখতারের উনি শিষ্যা ছিলেন। সো আচ্ছা। আমি বেগম আক্তারের ডিসাইপল এর ডিসাইপল এক অর্থে। বাহ! ওইভাবে আমি ২-১ বছর দিল্লিতে আমি উনার কাছে শিখেছি। তখন আমার এই প্রেফারেন্স টা তৈরি হয় যে সেমি ক্লাসিক্যাল গানের প্রতি। সেমি আচ্ছা। ক্লাসিক্যাল রাগ প্রধান গান হুম, এবং সেখানে গজল আসতে পারে, সেখানে সুফি গান আসতে পারে, সেখানে আ ঠুমরি এবং মানে রাগাশ্রিত সংগীত আসতে হুম, পারে। সেইটাই আমার সবচেয়ে বেশি পছন্দের। আচ্ছা। তারপরে আরো পরে যখন পাকে চক্রে কিভাবে আমি আবিদা পারভীন, যাকে সবাই যারা সঙ্গীতানুরাগী সবাই চিনবেন। উনি হুম, পাকিস্তানের একজন বিশ্ববিখ্যাত একজন সুফি গায়িকা। সুফি কালাম উনি যেভাবে পেশ করেন, এভাবে আসলে আর কোনো কি বলবো মানে নারী শিল্পী কিন্তু আর নেই। তো হুম, সেই আবেদাজির কাছেও কিছুদিন আমি খুবই অল্প সময়ের জন্য যদিও আচ্ছা। ওনার কাছে আমি তালিম নিয়েছিলাম। তখন আমার আরো প্রগাঢ় হলো এই মানে সুফি সঙ্গীতের প্রতি যে ভালোবাসাটা, এটা আমার আরো বেশি হুম, ডিপ হলো এবং ওইটাও আমার একটা খুবই ভালোবাসার জায়গা। বাহ! চমৎকার। আজ আমরা শুনবো, আমরা চেষ্টা করব তোমার কিছু গানও শুনতে। তো তুমি তো বললে যে সাংস্কৃতিক পরিবেশে বড় হয়েছো। তোমার মাকে তো আমরা সবাই চিনি। তিনি বাংলাদেশের একজন ভীষণ নামকরা শিল্পী, সঙ্গীত শিল্পী। তো তোমার বাবার সম্পর্কে জানতে চাইবো ফারিয়া। তিনিও কি সংস্কৃতির সাথে জড়িত ছিলেন কোনোভাবে? আমার বাবা না, সরাসরি মানে ইন দ্য কনভেনশনাল সেন্স না। আমার বাবা আমাদের সবাইকে খুব সাপোর্ট করতেন যে আমরা বিভিন্নভাবে যেন আমাদের ট্যালেন্ট গুলো, আমাদের প্রতিভা যেন বিকশিত হয়। কেউ ছবি আঁকতে চাইলে, কেউ গান গাইতে চাইলে, কেউ বই পড়তে চাইলে, কেউ লিখতে চাইলে। সেরকম একটা জেনারেল সাপোর্ট তার ছিল বা তিনি নিজে মানে কোনো শিল্পী ছিলেন না। তিনি ছিলেন উন্নয়ন জগতের একজন মানুষ। আচ্ছা, তিনি ফ্যামিলি প্ল্যানিং এবং পাবলিক হেলথ এবং পপুলেশন ফিল্ডে কাজ করেছেন। আচ্ছা। এবং খুব একটা কি বলবো? একটা সিগনিফিক্যান্ট সময়ে কাজ করেছেন বাংলাদেশে হুম, 70s 80s এর সময়ে। যখন বাংলাদেশে এই পপুলেশন পলিসি, ফ্যামিলি প্ল্যানিং পলিসি এগুলো খুব আ একটা ভূমিকা রেখেছে বাংলাদেশের জনসংখ্যা কন্ট্রোলে এবং আ ইকোনমিক গ্রোথ এ। সো হুম, হুম। সেই সময়ে বাবা অনেক বড়, বড় সংস্থার সঙ্গে আমেরিকান এনজিওস এবং বাংলাদেশের মিনিস্ট্রি অফ হেলথ, ফ্যামিলি প্ল্যানিং, তারপর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ইউএনডিপি এরকম বিভিন্ন জায়গায় তিনি কাজ করেছেন এবং সম্পৃক্ত ছিলেন। আচ্ছা, আচ্ছা, বাহ! আসলে অনেক কিছুই জানতাম না উনার সম্পর্কে। তো জেনে ভালো লাগলো। তো তোমার অন্যান্য ভাই-বোনেরাও কি সংগীতের সাথে জড়িত? ওই যে আমি বললাম ১ম এই যে আমাদের বাসায় এমন একটা সংগীতের সবসময় ছোটবেলা থেকে একটা অ্যাটমসফিয়ার পরিবেশ ছিল। ছিল যে আমরা সবসময় বলতাম যে আমাদের বাসায় ফার্নিচারও গান গায়। এটা একটা ও! কথাই ছিল। ছোটবেলায় আমরা হাসাহাসি করতাম যে হুম, আমাদের বাসায় যারা ডোমেস্টিক হেল্প তারাও
গান গায়, তারাও শিল্পী, সবাই সবার মধ্যেই শিল্পী সত্তা কাজ করে। হ্যাঁ, সুতরাং সেই অর্থে দেখতে গেলে হ্যাঁ, আমরা আমরা প্রত্যেকে ভাই বোনেই আমরা গান ভালোবাসি এবং প্রত্যেকে খুব ভালো গায়। আম আচ্ছা। প্রত্যেকের কণ্ঠ খুব সুন্দর। তবে বিশেষ করে আমার ছোট ভাই যে সে খুব অ্যাক্টিভলি একসময়, এখন অতটা করছে না। হুম, হুম। কিন্তু ও আ খুব ভালো গিটার বাজায়, কিবোর্ডস বাজায় এবং খুব আচ্ছা, দক্ষ সে একজন কম্পোজার। ওর এই হ্যাঁ, ট্যালেন্টটাও একটা, খুব বলব যে এক্সেপশনাল ট্যালেন্ট। কারণ অনেকেই আমরা গাইতে জানি কিন্তু সুর দেওয়াটা বা কম্পোজ হুম, করাটা কিন্তু খুব একটা কমপ্লেক্স জিনিস। তো হুম। আমার ভাই আদিব আবার এইদিকে খুব ট্যালেন্টেড। বাহ! কি চমৎকার! তার মানে ধরো এরকম যদি হয় কখনো যে কোনো একটা অনুষ্ঠানে তোমাদের পরিবারের সকলকে আমন্ত্রণ জানানো হয়, তখন দেখা যাবে যে সবাই কিছু না কিছু করে পার্টিসিপেট করতে পারছে, তাই হ্যাঁ, তো? অবশ্যই, হ্যাঁ, অবশ্যই। দারুণ, ইনশাআল্লাহ। দারুণ ব্যাপার। হুম। তো ফারিয়া তুমি তো অভিনয় করেছো একসময় এবং বেশ জনপ্রিয় ছিলে, সেই ৯০ দশকের কথা যদি বলি। তাহলে অভিনয় কি একদম ছেড়ে দিলে নাকি কন্টিনিউ করছো? আসলে অভিনয়টা আমার একটা প্রচন্ড ভালোবাসার জায়গা। অভিনয়টা কোনো প্ল্যান ছিল না। বিকজ যেরকম হুম, বললাম যে গানের তো একটা তাও সূত্র ছিল যে আমার মা গান করেন দেখে আমরা ন্যাচারালি গানটা আমরা ইনহেরিট করেছি। অভিনয়টা কিন্তু ওরকম কোনো ওইভাবে ছিল না। যদিও আমার বড় মামা হুম, ইফতেখার আহমেদ, আমি তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করি। বড় মামা আমাদের মাঝে আর নেই। আচ্ছা। তিনি কিন্তু বিজ্ঞাপন জগতের, বাংলাদেশের বিজ্ঞাপন জগতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। অনেক বড়, বড় বিজ্ঞাপন তার হাত ধরে এসেছিল। বড় হুম, মামা থিয়েটার করতেন, নাটক করতেন, অভিনয় করতেন। তো হয়তো অভিনয়ের বীজটা আমার মধ্যে ছিল। হুম। তো যাই হোক, মডেলিং করলাম। মডেলিং এ চলে আসলাম। সেটাও অপরিকল্পিতভাবে সরি, টিভিসি সরি, স্কুল। হুম। সরি। তুমি কি ১ম এ মডেলিং দিয়ে শুরু করেছিলে নাকি হ্যাঁ, অভিনয়? মডেলিং ওজন্যই দিয়ে। বলছি যে ওইভাবেই আসাটা আরকি, স্ক্রিনে আচ্ছা। আসাটা যে উম আ আফজাল ভাই আমাদের সবার প্রিয়, শ্রদ্ধেয় হুম, আফজাল হোসেন হুম, ভাই, তার মাত্রা সংস্থা থেকে হুম, স্টারশিপ কনডেন্স মিল্কের বিজ্ঞাপনটি খুব জনপ্রিয় হয়। হুম। তো এরকম বেশ কিছু বিজ্ঞাপন আমি একটা সময় সে সময় করেছিলাম ৯০ এর দশকে। আচ্ছা। এবং ও ও ও ওগুলো করতে, করতেই আসলে তারপরে টিভিতে আসা এবং নাটকের জায়গায় চলে আসা। হুম, আর নাটকের কথা বলতে গেলে না বললেই নয় যে বিটিভিতে আমার একটা খুব বিশিষ্ট একটা মাইলস্টোন। যদিও আমি খুব অল্প কাজ করেছি। ২ বছরের মতো কাজ করে তারপর আমি আবার বাইরে চলে যাই। হুম, আ তারপরে আমি যা করেছি এখন পর্যন্ত সবই খুবই বিচ্ছিন্নভাবে হয়েছে, কারণ আমি বেশিরভাগ সময় বিদেশে কাটিয়েছি আমার জীবন। কিন্তু ওই সময়টা আ যখন আমি বলব যে মিড টু লেট 90s, আম বিটিভিতে আ আমাদের খুব শ্রদ্ধেয় এবং খুবই ভালোবাসার একজন মানুষ কামরুন্নেসা হাসান, মেনকা আন্টি। তিনি হুম, শুধু একজন প্রযোজিকা নন, সফল প্রযোজিকা নন, আমার আমার কাছে তো মায়ের মতো। হুম, আ উনার প্রযোজনায় 'কাজল' বলে একটি নাটক সেই সময়ে বিটিভিতে এসছিল এবং আ সেই নাটকে আমি অভিনয়, মানে মুখ্য চরিত্রে অভিনয় করার একটা স্বর্ণ সুযোগ। সুযোগ পেয়েছিলাম। হ্যাঁ, আমার কাছে ওটা খুবই মেমোরেবল এবং ওই নাটকটা অনেক স্বীকৃতি পেয়েছিল। হুম। হ্যাঁ, সত্যি কথা। আসলে মেনকা আন্টি একজন অসাধারণ মানুষ। আসলেই। হ্যাঁ, তা বললেই হয়। হ্যাঁ। যারাই উনার সংস্পর্শে গিয়েছেন তারা সকলেই আমি সিউর এক বাক্যে স্বীকার করবেন। সবাই। হ্যাঁ। তো আম বর্তমানে তুমি তো একজন উন্নয়ন কর্মী হিসেবে কাজ করছো। এই পেশাটি কেন বেছে নিলে? এটাও আসলে খুব ইজি দেখো। আমি কিন্তু আ আমার মা-বাবার দুজনের কথাই বলেছি এবং হুম, ২ জনেরই পেশাগত এবং পেশা এবং নেশা যা ছিল সে দুটোই আমার মধ্যে আসলে কাজ করেছে। আসলেই তাই। হ্যাঁ, দুজনের সঙ্গীত এবং শিল্প চর্চা। হ্যাঁ। আর বাবার ক্ষেত্রে ছিল উন্নয়নের কাজ, আ হুম, সমাজ সেবার কাজ এবং ওটাও আমার মধ্যে আমি ধারণ করে নিয়েছি এবং ওই স পড়াশোনা থেকেও, পড়াশোনার মধ্যেও সেই ব্যাপারটা ছিল। আমি হুম, ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করি, পরে ডেভেলপমেন্ট স্টাডিজ নিয়ে পড়াশোনা করি। আমার সবসময়ই খুব আ এটা আমি জানতাম যে মানে উইথআউট আ ডাউট যে আমি এমন কিছু করব প্রফেশনালি যেটা আ দেশকে সার্ভ করবে এবং মানুষকে, ইন জেনারেল মানুষকে সার্ভ করবে। সরাসরি মানুষের সেবায় নিয়োজিত হওয়ার মতো কোনো কাজ। তো হুম, সেই লক্ষ্য থেকে আসলে জাতিসংঘে চলে আসা হুম। এবং এবং সেটাও একটা লম্বা জার্নি হয়েছে। আই এম ভেরি লাকি যে আমি বাংলাদেশে এবং অনেক অন্যান্য দেশেও আমি কাজ করতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ। বিশাল একটা মানে কি বলবো?
বিশাল ব্যাপার সেভাবে যদি আমরা দেখি, তাই না? তো গান এবং মানবতার সেবা দুটোকে কিভাবে একই সাথে পরিচালিত করছো? এখানে আমার একটা কথা আছে। তুমি কিন্তু শুরুতেও বলেছ যে এত সফলভাবে দুটোকে চালিয়ে নিচ্ছে। তো হ্যাঁ, এখানে কথাটা হচ্ছে যে আসলে সফলের ডেফিনিশন কি? ওয়েল তো আম করছি তো। মানে হ্যাঁ, আমার মনে হয় এটা একটা ডেইলি স্ট্রাগল। এটা একটা হুম, ডেইলি ব্যাটল। হুম, যারা আমরা জানি আমার মনে হয় তুমিও বোঝো যে আমরা যারা মাল্টিপল রোলস আমাদের আছে। হুম, বিশেষ করে মেয়েদের জন্য বাট সবার জন্যই আমি মনে করি প্রযোজ্য। হুম, যারা আমরা মাল্টিপল প্যাশন বা ক্যারিয়ার একসঙ্গে আমরা পরিচালনা করতে চাই, হুম, তাদেরকে সবসময় অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। সময় অবশ্যই। ম্যানেজ করতে হয়, অনেক হ্যাঁ, স্যাক্রিফাইস করতে হয়, অনেক কম্প্রোমাইজ করতে হয়। তো সেক্ষেত্রে অনেক সময় অনেক কিছু করা হয়ে ওঠে না, অনেক কিছু ছাড় দিয়ে দিতে হয়। হ্যাঁ, হয়তো আমি জাতিসংঘের কাজ করতে গিয়ে দেশে বিদেশে অনেক সাংস্কৃতিক কাজ আমি দেশ থেকে করতে পারিনি। যেটা হুম, আমি করতে পারতাম বা আমার মন চেয়েছে। বা ভাইস ভার্সা। সো ওইটা হুম, একটা ডেইলি স্ট্রাগল। কিন্তু আমার মনে হয় যে আমি একদিক থেকে সফল যে আমি কুইট করিনি। আমি ছাড়িনি জিনিসটা। হ্যাঁ, আমার আমি আমার মনে হয় যে বয়সটাও কোনো ফ্যাক্টর না, সময় কোনো ফ্যাক্টর না। যদি আমরা আসলে লেগে থাকি এবং হুম, যদি মানে ভালোবাসার কাজটাকে শুধু নিঃস্বার্থভাবে ভালোবাসি বলেই করি, অন্য কোনো রিটার্ন চাই না, তাহলে কেন না? তাহলে আ ১০০ ভাগ না হোক, ৫০ ভাগ হোক, তাই সই কিন্তু আমি করে যাব। যতটুকু আমার পক্ষে সম্ভব। তো হুম, সেভাবেই দুটোকেই আমি চালিয়ে যাচ্ছি আরকি। চেষ্টা বাহ! করছি এখন। তোমরা সবাই দোয়া করো যেন আরো বেশি করতে পারি। অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, সবসময়। তো এখন এ এই ধরো এই যে জাতিসংঘের সাথে রয়েছো, হ্যাঁ? কাজ করছো। হু, হু। তো এই কাজগুলো তো নিশ্চয়ই অনেক স্ট্রেসফুল, হ্যাঁ? বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে তোমাকে। তারপর ধরো দেশের বাইরে থাকতে হচ্ছে, হু, পরিবারের হু। থেকে দূরে থাকতে হচ্ছে। তো তখন কেমন লাগে? মানে একসময় বোর ফিল করো না যে উফ! মানে ধরো তোমার যখন আম অবসর থাকে হ্যাঁ। কাজের ফাঁকে, ফাঁকে তখন ওই সময়গুলোয় কি করো? গান প্র্যাকটিস করো নাকি অন্য কোনো? ডেফিনিটলি হ্যাঁ, এটা তো একটা খুবই একটা ভালো প্রশ্ন করেছো বিকজ এগুলোর অনেকগুলি দিক আছে। একটা হচ্ছে যে শুধু প্রবাস জীবন। প্রবাস জীবন এমনি তুমি যাই করো না কেন, হুম, প্রবাস জীবনে একটা একাকিত্ব কাজ করেই। হুম, যতই তুমি ভালো থাকো না কেন, যতই তোমার জীবন অনেক মানে কাজে কর্মে ভরপুর হোক, তারপরেও কিন্তু আমরা দেশ তো টানেই। হুম, তো দেশকে মিস করা বা নিজের ফ্যামিলিকে যারা আছেন দেশে তাদেরকে মিস করা এই ব্যাপারটা তো থাকেই। আর সেই সঙ্গে হচ্ছে যখন তুমি যেটা বললে যে আমার ইউএন এর কাজ কিছু ক্ষেত্রে যখন তুমি হার্ডশিপ পোস্টে যাবে বা যেরকম যেসব জায়গায় ক্রাইসিস হচ্ছে, কনফ্লিক্ট হচ্ছে, ন্যাচারাল ডিজাস্টার্স হচ্ছে, সেসব জায়গায় তো এমনিই একটা স্ট্রেসফুল এনভায়রনমেন্ট, কাজের চাপ, খুব হুম, ডিমান্ডিং পরিবেশ। সেখানে তুমি আরো বেশি ওই একাকিত্বটাকে আবিষ্কার করবে এবং অনুধাবন করবে প্রতি মুহূর্তে। তো সেই। সেটাকে আমি বলব যে আমি ওটা ওভাবেই আসলে আম অ্যাড্রেস করি। যখন আমার মধ্যে ওই জিনিসটা কাজ করে যে আমি মিস করতে থাকি। মনে হয় যে এত দূরে সবার কাছ থেকে বা আমি কোথায়? কি হ্যাঁ, হবে? কেমন করে এভাবে অ্যা মানে সাস্টেইন করব নিজেকে? তখন হুম, কিন্তু আসলে ওই মিউজিক বলো আর আমি কবিতা লিখি, গান করি, গান শুনি। এই জিনিসগুলি কিন্তু আমাকে আমার আত্মার খোরাক যোগায়। হুম, এটা সত্যি কথা। এটা সত্যি কথা। ওটাই হ্যাঁ, মানে সবকিছু পূরণ করে দেয় আরকি। বাহ! চমৎকার ফারিয়া, খুব ভালো লাগছে তোমার গল্প শুনতে। আমরা থ্যাংক আম ফারিয়ার একটা গান শুনে আসলে কেমন হয় এখন? ফারিয়ার লেখা একটি গান। ফারিয়া তো লিখতেও গানও লিখছে। ফারিয়া তুমি কি সুরও করো গানের? হ্যাঁ, আমি সুরও করি। সুরও করো। তবে বাহ! আমি বলব যে আমি খুব কনফিডেন্টলি এটা বলব না। কারণ আমি এটা শুধুই শেখার স্টেজে আছে। কিন্তু হুম, আ আমার ইচ্ছা আছে, আমার স্বপ্ন হ্যাঁ, আছে যে আমি আরো ভালোভাবে এটা করব। বাহ! চমৎকার। দর্শক সাথেই থাকুন। আমরা ফারিয়ার লেখা একটি গানের কিছু অংশ শুনে আসি। চলো ফারিয়া দেখি তোমার একটি গান। চলো। সহসা পড়ল এসে জানালা গলে শুধু এক ফালি রোদ্দুর আজ এলো চুলে শিরীষ ডালের ফাঁকে চুপি চুপি ডাকে
পৃথিবী ডাকে, দেখ না হেসে বাইরে এসে। সখী হাসো ভয় নেই, চোখ মেলো দেখো আলো, অথই সখী হাসো ভয় নেই ভালোবাসো। সখী হাসো ভয় নেই, চোখ মেলো দেখো আলো, অথই সখী হাসো ভয় নেই ভালোবাসো। কাপা কাপা চোখের পাতায় জমে থাকা ঋণ নিয়ে যাবে শেষ রাত, বলে গেছে দিন। কাপা কাপা চোখের পাতায় জমে থাকা ঋণ নিয়ে যাবে শেষ রাত, বলে গেছে দিন। আঙিনার যত কাটা বহুদিন পর উড়িয়ে নিয়ে যাবে, বলে গেছে ঝড়। আর নয় সংশয়, কত আছে বিস্ময়, আর নয় সংশয়, কত আছে বিস্ময়। চৌকাঠ পেরিয়ে যায় এক নিমেষে। সখী হাসো ভয় নেই, চোখ মেলো দেখো আলো, অথই সখী হাসো ভয় নেই ভালোবাসো। দেখো সখী হাসো ভয় নেই, চোখ মেলো দেখো আলো, অথই সখী হাসো ভয় নেই ভালোবাসো। হাসির কথা দূর জানি, কাঁদতেও তুই ভয় পাস। কেউ বোঝে না ভীরু অভিমানী মনের অবিশ্বাস। একবার তাও সাহস করে মাথা তুলে চলে না যে তুই। আমি আছি পাশে সখী, আর নার ভয়, আর নয় দীর্ঘশ্বাস। সখী হাসো ভয় নেই, চোখ মেলো দেখো আলো, অথই সখী হাসো ভয় নেই ভালোবাসো। দেখো সখী হাসো ভয় নেই, চোখ মেলো দেখো আলো, অথই সখী হাসো ভয় নেই ভালোবাসো। বাহ, কি চমৎকার কথাগুলো। খুবই সুন্দর। তো এই গানটি কোন কোনো কিছুকে কেন্দ্র করে লিখেছিলে বা কোনো কিছুকে সামনে নিয়ে? গানটি সবসময় ছিল আসলে আমার মনে কাজ করতো, যেহেতু আমি বলবো যে আমার আর্ট আর আমার প্রফেশনাল যে ইউএন এর যে ক্যারিয়ার, এই দুটোর একটা আমি ব্রিজ করতে পেরেছিলাম। যে সবসময় আমি আমার কর্মক্ষেত্রে দেখতাম যে ভায়োলেন্স এগেনস্ট উইমেন, মেয়েদের যে নারীদের যে সিচুয়েশন এবং ইনইকুয়ালিটি, জেন্ডার ইস্যুস ইন জেনারেল, এসব নিয়ে কাজও তো করেছি অনেক। আর এই সময় আমি অ্যাকচুয়ালি অ্যাকশন এইডে কর্মরত ছিলাম, এবং অ্যাকশন এইডের পরিচালনায় হ্যাপি হোম, ওখানে কন্যা শিশুরা থাকে। তো হ্যাপি হোম ইজ এ শেল্টার ফর চিলড্রেন, হোমলেস চিলড্রেন, গার্লস। এবং ওদেরকে নিয়েই মানে ওই ভাবনাটা আরো সুন্দর করে গুছিয়ে গানের মধ্যে প্রকাশ করা আর কি। যে সবসময় দেখতাম যে শুধু এই মেয়েদের জোর সঙ্গে না, বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে, বিভিন্ন কালচারে এবং কনটেক্সটেই দেখেছি যে মানে মেয়েদের মধ্যে একটা মন খুলে হাসা, প্রাণ খুলে হাসা সবসময় কোথায় যেন একটা বাধা কাজ করে, সেটা সামাজিক হোক, সেটা কালচারাল হোক বা যাই হোক। এবং ওই চিন্তাটা থেকেই একটা ইনোসেন্ট একটা কথা, সাধারণ একটা কথা, কিন্তু আমার মনে হয় কথাটার মধ্যে তাৎপর্য অনেক। যে আমরা মেয়েরা যদি ঐক্যবদ্ধ হই, আমি তোমার পাশে আছি সখী, তুমি হাসো, ভয় নেই। এই ধরনের একটা ভাবনা থেকে এই গানটা লেখা।
এবং তারপর অ্যাকশন এইডকে আমার ধন্যবাদ দিতেই হবে যে তারা এই সুযোগটা করে দিল যে গানটাকে আমি খুব সুন্দর একটা উপযুক্ত একটা সময় কাজে লাগানো হলো, যে হ্যাপি হোমের মেয়েদেরকে নিয়ে গানটা রেকর্ড করা হলো এবং ভিডিও বানানো হলো, এবং আচ্ছা তারপর এটা প্রকাশিত হলো বিশ্ব কন্যা শিশু দিবসে আচ্ছা 11th অক্টোবর 2020, যখন আচ্ছা ইন্টারন্যাশনাল ডে অফ দ্য গার্ল চাইল্ড, সেই উপলক্ষে অ্যাকশন এইড এই গানটি আহ, সবার সঙ্গে শেয়ার করলো। তো এই জন্য এটা আসলে অনেক আমার কাছে এটা মানে আমার খুব প্রিয় একটা স্মৃতি এটা। হ্যাঁ অবশ্যই আমি দেখতে পাচ্ছি মানে খুবই চমৎকার একটা মানে Thank টপিক নিয়ে লেখা অফকোর্স, এবং এটা অফকোর্স এটা তোমার ধরো আমাদের বাংলাদেশের জন্য বা পৃথিবীর যে সমস্ত সকল মেয়েদের জন্য, তাই না, প্রযোজ্য। হ্যাঁ এক্স্যাক্টলি ভালো এক্স্যাক্টলি লেগেছে। হ্যাঁ, তো এ পর্যন্ত কটি গান লিখেছো ফারিয়া? অনেস্টলি অনেস্টলি গোনা নেই। আচ্ছা গান তো তার মানে লিখেই আসছি। হ্যাঁ, লেখা আছে, প্রচুর গান লেখা আছে। আহ, কবিতা আছে, লিরিক্স আছে। এরকম দু একটা গান আমি সুযোগ পেয়েছি যে প্রডিউস করার বা গানগুলোকে মানে সম্পূর্ণ রূপ দেবার। অনেক হ্যাঁ গানই আছে যে গানের খাতাই পড়ে আছে এখনো, প্ল্যান আছে কিন্তু করা হয়নি। একটি গান তোমার সঙ্গে আগে আমি বলে মনে হয় শেয়ার করেছিলাম যে বালাম বালাম ভাইয়ের সুর করা কিন্তু আমার লেখা, সেই গানটিতে আচ্ছা আমি কণ্ঠ দিয়েছি। ইনশাল্লাহ আগামীতে ওটার ওটার ভিডিও হবে এবং সেটা আমি সবার সঙ্গে শেয়ার করব। হ্যাঁ অবশ্যই আমরা অপেক্ষায় রইলাম। হুম। তো ফারিয়া, বাংলাদেশি শিল্পীদের মধ্যে আমার জানা মতে বাংলাদেশি শিল্পীদের মধ্যে তুমি একজন যিনি অতি অল্প বয়সে আমাদের লেজেন্ডারি আর রহমানের সাথে কাজ করবার সুযোগ পেয়েছে, যা অনেক শিল্পীর মানে একটি স্বপ্ন, তাই না? তাই এটি কিভাবে সম্ভব হলো, শুরুটা যদি আমাদেরকে একটু বলতে। এ আর রহমান ভাই তো একজন লেজেন্ড। ওনাকে নিয়ে আর মানে আমি কি বলবো, আমি বলার কোনো যোগ্যতাই রাখি না। আমি সবসময়ই বলি যে এ আর রহমান ভাইয়ের সঙ্গে আমার পরিচয় হওয়াটা এবং ওনার সঙ্গে কাজ করতে পারাটা, এটা মানে নিতান্তই একটা মিরাকল বা এক্সট্রিম সৌভাগ্য ছাড়া আর কিছুই না। আমার আচ্ছা এমন কোনোই অর্জন নাই যে এ আর রহমান ভাই আমাকে, বাট আমি ভেরি লাকি যে ওনার সঙ্গে একটা আহ, খুব সুন্দর একটা সময়, আমি তখন দিল্লিতে ছিলাম, আচ্ছা উনিও দিল্লিতে এসেছিলেন একটা ফিল্মের ইয়ে করতে, আচ্ছা ইনঅগুরেশন হুম, ইনঅগুরেশনে এসেছিলেন, লঞ্চিং এ এসেছিলেন। তখন আচ্ছা আমাদের পরিচয় হয় এবং হুম, আমি তখন টুকটাক গান করতাম, আর বাংলায়ও গান করতাম। এখানে বলে রাখি আমি কিন্তু বিভিন্ন ভাষায় গান করি। তো হ্যাঁ আমি টার্কিশ ভাষাতেও গান করতাম, হুম, করি। তো হুম, এই জিনিসগুলো ওনাকে খুব আকৃষ্ট করলো। তো কথা বলার সময়, পরিচিত হওয়ার সময় উনি জিজ্ঞেস করলেন যে টার্কিশ গান তুমি কি করে জানো বা হুম, কিভাবে শিখলে, বা বিভিন্ন ভাষায় যারা গান করে এটা উনি খুব ইন্টারেস্টেড হলেন। তা হ্যাঁ আমার কাছে দু একটা গানও শুনলেন, শোনার পর সেই থেকে ওনার সঙ্গে আমার একটা পরিচয় হয়ে গেল খুব সুন্দর। সেই পরিচয়ে আমি যে সময়ের কথা বলছি প্রায় বেশ কিছু বছর আগের কথা, প্রায় 15-20 বছর আগের কথা। তখন আচ্ছা থেকেই আমাদের পরিচয় রইল। হুম, এবং তারপর বেশ কিছুদিন পর উনি আমাকে চেন্নাইতে ওনার স্টুডিওতে ডাকলেন এবং সেই টার্কিশ গানটি উনি একটা ফিউশন রূপে প্রডিউস করলেন। ওই আচ্ছা গানটির টার্কিশ লিরিক্স গুলো আমি গাইলাম, আর হুম, হিন্দি লিরিক্স গুলো গাইলেন রাশিদ আলী। উনিও বলিউডের একজন হ্যাঁ জনপ্রিয় গায়ক। এ আর রহমানের সঙ্গে ওনার অনেক কাজ আছে। এইভাবে এ আর রহমানের সঙ্গে আমার পথ চলা। তারপর বিভিন্ন সময় আমি এ আর রহমান ভাইয়ের সঙ্গে আমি বিভিন্ন রিসার্চের কাজ করেছি। আমি বলবো যে মোর দ্যান আ সিঙ্গার, হুম, অ্যাকচুয়ালি আমি ওনার সঙ্গে কাজ করে আমার কাজগুলো হয়েছে বেশিরভাগই রিসার্চ বা ব্যাকগ্রাউন্ডে কাজ হয়েছে। আচ্ছা আচ্ছা তারপর আমি আম, রহমান ভাইয়ের যে কনজারভেটরি স্কুল, মিউজিক স্কুল যেটা চেন্নাইতে, সেখানেও কিছুদিন ছিলাম। হুম, দীর্ঘদিন ছিলাম না, অল্প আচ্ছা কিছুদিন ছিলাম। হ্যাঁ কিন্তু খুব একটা, ওইটাও একটা খুব কি বলবো মানে মেমোরেবল একটা সময় কেটেছে ওখানে। ওখানকার স্টুডেন্টদের সঙ্গে বসে টার্কিশ হুম, গান গাওয়া, বাংলা গান গাওয়া, সেগুলোর অর্থ বোঝানো, এবং ওরা পরে ওই কোয়ারে সেই গানগুলি গেয়েছিল। হুম, তো সেটা আমার জন্য একটা খুব একটা বিশাল পাওয়া। হ্যাঁ বিউটিফুল একটা মানে পাওয়া। আর তারপরে কিছুদিন আগে পর্যন্ত আম, এই দু বছর আগে দুবাই এক্সপোতেও আমি রহমান ভাইয়ের সঙ্গে কাজ করেছি। আচ্ছা আহ,
এখনো কিছু কাজ হচ্ছে, সেগুলো আহ, এখন আর আমি ডিটেলসে যাব না, যেহেতু কাজগুলো এখনো পাবলিক হয়নি। হুম। আহ, সেগুলো ইনশাল্লাহ আগামীতে আগামীতে শেয়ার করতে পারবো। কিন্তু আমি বলবো যে মানে এখানে আসলে আমার বলারই কিছু নাই। এই আমার মনে হয় এটা রহমান ভাইয়ের মহত্ব, এবং ওনার ওনার মতো উনি এমনই একজন গুণী মানুষ এবং হুম। এমনই একজন ব্যক্তিত্ব। আমি ওনার মধ্যে যে বিশেষত্বটা দেখেছি মিশতে গিয়ে এবং একসঙ্গে কাজ করতে গিয়ে, যে উনি মানে উনি এত নিরহংকার এবং তাই। এত নির্মল এবং অনাবিল মানসিকতার একটি মানুষ। একদম বাহ। মানে আপাদমস্তক একে বলে প্রকৃত শিল্পী। হুম। শুধুমাত্র মিউজিককে ভালোবাসার জন্য উনি করেন, উনি কিন্তু কোনো প্রতিদানের জন্য করেন না। এই জিনিসটা আমি মনে করি যে খুব শিক্ষণীয়, এবং হুম। উনি সবাইকে সমান চোখেই দেখেন। আমি আচ্ছা। ফারিয়া ওনার কাছে যা হয়তো খুব বিখ্যাত কোনো শিল্পী বা ব্যক্তিত্ব যখন ওনার কাছে যান, উনি তাকে যেভাবে রিসিভ করছেন আমাকেও সেভাবেই উনি করেন। এই যে ওনার মধ্যে যে এই অ্যাটিটিউডটা, এটা আমি মনে করি যে ওনাকে অনেক অনেক, এই যে উনি এই জায়গায় এসছেন, হ্যাঁ, এটার পেছনে এটার কিন্তু একটা বড় অবদান আছে, এই অবশ্যই। হিউমিলিটি। মহান মহানুভবতা, বুঝছো, বড় বড় শিল্পীদের, মানে এটা অবশ্যই, কিন্তু তাদেরকে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়, তাই না? তো নিশ্চয়ই। আমি বলবো, ফারিয়া, তোমার ডেফিনেটলি সেই কোয়ালিটিটা ছিল, না হলে উনি কেন তোমাকে ওনার সেই চেন্নাই মিউজিক ইনস্টিটিউশনে কাজে দিবেন, তাই না, বা তোমার সাথে কাজ করবেন? আমি শিওর উনি তোমার মাঝে কিছু একটা খুঁজে পেয়েছেন, সেজন্যই তুমি এত দূরে এগিয়ে আসতে পেরেছো। এবং আশা করছি তুমি ভবিষ্যতে আরো ভালো করবে এবং ওনার সাথে আরো আরো অনেক অনেক কাজ করবে, ইন্টারেস্টিং কাজ করবে। তো ওনার সাথে যে গানটি তুমি করেছিলে, বললে যে একটু আগে, তো আমরা সেই গানটি থেকে কিছু অংশ দর্শকদের সাথে শেয়ার করতে পারি, কি বলো? নিশ্চয়ই ঝরা, তবে তার আগে কি সময় থাকলে আমি অল্প একটু একটা কিছু বলতে চাই। হ্যাঁ, বলো। সেটা হচ্ছে যে তুমি যে বললে যে এ আর রহমান আমার মধ্যে কিছু কোয়ালিটি দেখেছেন। হ্যাঁ। আমি আমি কিন্তু এখনো আসলে আমার মধ্যে কোনো কোয়ালিটি খুঁজে পাই না। কিন্তু আমার মনে হয় যে আমার উপরে আমার গুরুজনদের এবং আমার শিক্ষকদের ডেফিনিটলি দোয়া এবং আশীর্বাদ আছে। যে কারণে যেটুকু আমি করতে পেরেছি আই কুড হ্যাভ ডান ইট। সেখানে হুম। আমার মায়ের ভূমিকা আছে। শান্তিজির নাম বললাম, আবেদাজির নাম বললাম। আরেকজনের নাম না বললেই নয়, সেটা হচ্ছে আমার অতি শ্রদ্ধেয় বরকত হোসেন স্যার। ওস্তাদ আচ্ছা। বরকত হোসেন, উনিও একজন, উনি আমার শিক্ষক এবং উনার কাছেও আমি শিখছি বেশ কিছুদিন ধরে। এই যে আচ্ছা। বিভিন্ন গুণী মানুষদের আরো অনেকের কাছে শিখেছি, বাট সবার নাম তো এখন বলা যাবে না। বাট হ্যাঁ। এনাদের যে আশীর্বাদ এবং হুম। এনাদের যে বিশ্বাস ছিল আমাদের মধ্যে, আমার মনে হয় সেটাও আমাকে সাহস জুগিয়েছে যে এ আর রহমানের মতো একজন পার্সোনালিটির সামনে গিয়ে দাঁড়িয়ে কথা বলতে পারা, অজ্ঞান না হয়ে, হ্যাঁ, এবং সেটাই। তালে তাল মিলিয়ে কাজ করতে পারা। ঠিক আছে, চলো আমরা অবশ্যই। গান শুনতে। তুমি যে তোমার ওস্তাদের কথা বললে যে আম, কি বরকত বললে? স্যার। বরকত জি। স্যার, উনি হ্যাঁ, কোথায় থাকেন? উনি কি বাংলাদেশে? হ্যাঁ, হ্যাঁ, ঢাকায় আছে। বাংলাদেশে থাকেন। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো চলুন দর্শক, আমরা ফারিয়ার ওই গানটি শুনে আসি।
Yaman. कैसे मैं काटूं रे वही आगे शाम है दर्द क्या तेरा है करम कैसे मैं काटूं रे वही आगे शाम है दर्द का आलम तेरा है करम मैं रुक गया जहाँ ना मिला दिल को आराम है आसमान हुआ है दर्द रुक न जाए मुझे न ये शबा मुझे न ये शबा অসাধারণ, অনেস্টলি খুব সুন্দর ফারিয়া। হ্যাঁ, খুব সুন্দর গান। হ্যাঁ, এ আর রহমানের গান তো অফকোর্স ভালো হবেই, কিন্তু তারপর তুমি যে কি সুন্দর করে গেয়েছো, একদম ওরকম অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে। হ্যাঁ, ইট ওয়াজ রিয়েলি রিয়েলি বিউটিফুল। থ্যাংক ইউ সো মাচ। তো তোমার এই সময় কোনো স্মৃতি মনে পড়ে না যে ওই গানটি করতে গিয়ে এরকম কিছু হয়েছিল যেটি তুমি আমাদের সাথে শেয়ার করতে পারো? এরকম কিছু ইন্টারেস্টিং কিছু আছে? সেরকম মানে খুব যখন স্টেজে উঠতে প্রথম তখন কিরকম এই যে সময় তো করেছো? অবশ্যই আমি অসম্ভব নার্ভাস ছিলাম বিকজ এ আর রহমান ভাই তখন চেন্নাইতে উপস্থিত ছিলেন না, কিন্তু উনি অনলাইন দেখছিলেন, এলএতে ছিলেন। আচ্ছা, কিন্তু রহমান ভাইয়ের ফ্যামিলি ওখানে ছিল এবং হুম, স্কুলের সব শিক্ষক শিক্ষিকা স্টুডেন্টসরা এবং পুরো কমিউনিটি ওখানে ছিল। হুম, তো আমার খুব ভয় লাগছিল যে মানে কত বড় সাহস এ আর রহমানের এই কলেজে এখানে এসে এত হুম, বড় একজন বাঘা বাঘা শিল্পীদের মাঝখানে আমি এরকম অলমোস্ট অ্যামেচারই বলা চলে, আমি একটা গান গাইছি, তাও আবার নিজের ভাষায়ও না। নিজের ভাষা তো নিজের কমফোর্ট জোন, সেটাই। এটা হচ্ছে টার্কিশ ভাষা, যেটা আমার পরেই শেখা। আচ্ছা, এবং শিখে নিয়ে আমি টার্কিশ ভাষাটাকে ভালো করে রপ্ত করেছি ঠিকই, কিন্তু তারপরেও এটা তো আমার মাতৃভাষা না। হ্যাঁ, সুতরাং সেটাকে ঠিক মতো প্রেজেন্ট করা, প্রজেক্ট করতে পারা, এত বড় একটা স্টেজে সেখানে লাইভ স্ট্রিমিং হচ্ছিল, হ্যাঁ, সব মিলে অবশ্যই খুব নার্ভাস ছিলাম। কিন্তু এত সাপোর্টিভ এবং এত ভালো, আশেপাশে সবাই এত প্রফেশনাল এবং হুম, এত মানে সুন্দরভাবে সবাই কোলাবোরেট করলো যে শেষ পর্যন্ত উতরে গেলাম। আর এটা তো ছিল লাইভ ছিল, হ্যাঁ, লাইভে তো একটু ভুল ত্রুটি থাকেই। হ্যাঁ, তবে বলবো যে সুযোগ পেলে অবশ্যই রেকর্ডিংটা শোনো, যেটা কল মি রাশিদ, অ্যালবামটার নাম হচ্ছে কল মি রাশিদ। এটা অ্যাকচুয়ালি রাশিদ আলীর ডেবিউ অ্যালবাম ছিল। ওখানে আচ্ছা, একটা গানই রহমান ভাই চেয়েছিলেন যে ফিমেলের সঙ্গে ডুয়েট থাকবে এবং সেটার জন্য তিনি আমাকে সিলেক্ট করেছিলেন। বাহ! সো চমৎকার। অরিজিনালটা শুনলে, রেকর্ডিংটা শুনলে নিশ্চয়ই আমি হ্যাঁ, আশা করি ভালো লাগবে। অবশ্যই। না, এটা তো খুবই ভালো লেগেছে। তো we can imagine, how that will be. হ্যাঁ। তো থ্যাংক ইউ। তুমি টার্কিশ ভাষা কিভাবে শিখলে? তুমি কি টার্কিতে যখন ছিলে তখন? হ্যাঁ, হ্যাঁ, আমি টার্কিতে ছিলাম। টার্কিতে ছিলাম
মানে কাজের সুবাদে যখন গিয়েছিলেন। কাজের সুবাদে বেশ কিছুদিন আমি ছিলাম এবং হুম, সেভাবে আমার টার্কিশ কালচারটাকে খুব ভালো করে কাছে থেকে দেখাও হয়েছে। হুম। আর আমার অ্যাকচুয়ালি বিভিন্ন রকমের ভাষার প্রতি একটা হ্যাঁ, মানে ঝোঁক আছে অ্যাকচুয়ালি। হুম, হুম, আমার হুম। খুব ভালো লাগে। যেখানেই আমি যাই সেখানেই আ একটু হলেও সেখানকার ভাষাটা একটু বুঝে নেওয়া, একটু শিখে নেওয়া, একটু বলতে পারা এটা আমার ভীষণ ঝোঁক। হুম, হুম। তো এটা আমার নেশাই বলতে পারো। আমি হ্যাঁ, ইউনিভার্সিটিতেও স্প্যানিশ চর্চা করতাম, ফ্রেঞ্চ চর্চা করতাম। ইটালিতে থাকার সময় ইটালিয়ান শিখে মোটামুটি বলতে পারতাম। তাই নাকি? 100% না, ফ্লুয়েন্টলি না, আচ্ছা, অ্যাবসোলিউটলি নট। আচ্ছা। আ হ্যাঁ, অত জিনিয়াস আমি না, বাট কাজ তারপরেও চালানোর মতো, কাজ হ্যাঁ, চালানোর মতো। তো সেটাই সেভাবেই টার্কিতে থাকার সময় টার্কিশটা শেখা আরকি। হুম, হুম। বাহ! খুব চমৎকার। তো সুফি শিল্পী আবিদা পারভীনের সাথে কিভাবে পরিচয় হয়? ওই চেন্নাই ইনস্টিটিউটে থাকার সময়? আ না, আবিদাজির সঙ্গে একদমই অন্যভাবে পরিচয় হয়। আম আবিদাজির সঙ্গে আমি নিজেই পরিচয় করতে চেয়েছিলাম বিকজ আমার ইচ্ছা ছিল যে অন্যান্য ধারার গান শেখার সঙ্গে, সঙ্গে আমি এই সুফি গানটা ওনার কাছ থেকে আমি এটাতে একটু তালিম নেব। এটার যে স্টাইল এটা কিন্তু একটা খুব ডিস্টিংক্ট একটা স্টাইল। হুম। এটা এটা আবার তুমি মানে অন্য গানের সঙ্গে মেলাতে পারবে না, তাই না? যাবে না। সুতরাং আমি এটা শেখার জন্য উনাকে আমি খুঁজছিলাম যে কিভাবে আবেদাজি পর্যন্ত পৌঁছানো যায় বা আবেদাজি আদৌ আমার সঙ্গে দেখা করবেন কিনা, শেখাবেন কিনা। তো হুম, সেখানে আমার একটি ফ্রেন্ড যে করাচিতে থাকে সেও আ ওখানকার কালচারাল সেক্টরের সঙ্গে যুক্ত। ও অভিনেত্রী এবং একজন কালচারাল ব্যক্তিত্ব। ও হুম। আমাকে পরিচয় করিয়ে দিয়েছিল। আচ্ছা। এরপরে আমি সেভাবে আবেদাজির কাছে যাওয়া এবং হুম, আমার আবেদাজির কাছে গিয়ে আ উনার বাড়িতে গিয়ে উনাকে আমার কনভিন্স করতে হয়েছে। বিকজ উনি এভাবে একটা বাইরের জায়গা থেকে লোকাল কেউ না, চেনা পরিচিত কেউ না। এসছে, কেন এসছে, কি চাইছে? মানে উনিও একজন সরল, সহজ মাটির মানুষ। একদম আচ্ছা। বুঝা যায় যে উনি যে স্পিরিচুয়াল গানগুলো গায় একদম উনার ভেতর থেকে ওগুলি উনি কোত্থেকে যেন আসে। মানে একদম অন্য একটা জগতে উনি চলে যান, অন্য একটা মাত্রায় উনি প্রবেশ করেন যখন উনি গানগুলি গান। হয়তো হুম, দেখেছো বা না দেখে থাকলে কোক স্টুডিওতে অবশ্যই পাবে আবেদাজির অনেক গান আছে, এমনিও আছে। তো আমি অনেক আশা নিয়ে উনার কাছে গিয়ে আশায় বুক বেঁধে গিয়ে উনাকে বললাম যে, হ্যাঁ, "আমার কিন্তু এই সিন্ধি ভাষা, উর্দু ভাষা এগুলো মাস্টার করা নাই। আ হুম, ডেফিনিটলি উচ্চারণে ইয়ে হবে। কিন্তু হুম, আমি এই স্টাইলটা শিখতে চাই। ইটস নট অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ। এই স্টাইলটা, এই যে স্পিরিচুয়াল যে গানগুলো আপনি যে কালামগুলি যে গান, হুম। আপনি যেভাবে উপস্থাপন করেন।" তো উনি ১ম এই হেসে বললেন बेटी म्यूजिक की तो कोई टीचिंग नहीं होती म्यूजिक की कोई टीचिंग भी नहीं होती म्यूजिक की कोई उम्र नहीं होती म्यूजिक की कोई প্ল্যানিং নেই হতি উনি বলেই যাচ্ছে আচ্ছা। ये क्या होता है তখন আমি তো যে বললাম কারণ আমি তো ওইভাবে চিন্তা করছি আমার জাতিসংঘের মাইন্ড দিয়ে যে একটা প্ল্যান হ্যাঁ, হবে স্কেডিউল হ্যাঁ, হবে ওনার সঙ্গে আমি কয়দিন বসবো কয় ঘন্টা বসবো উনি আমাকে শিখিয়ে দিবে একটা ডেলিভারেবল থাকবে ৬ হ্যাঁ, মাস পর আমি সুফি সিঙ্গার হয়ে যাব উনি হ্যাঁ, হেসে বলছেন এগুলা কিচ্ছু না কোনো প্ল্যান হয় না প্রোগ্রাম হয় না শিডিউল হয় না কিচ্ছু হয় না হুম, মিউজিক আপনি আপ সে होता है তখন আমি বললাম তাই কি আর হয় আব্দাজি তাহলে তো সবাই আপনার মতো গাইতো আমি তো তো আপনার গানের প্রচন্ড ভক্ত। আপনি আমাকে যদি মানে স্বীকার করে নেন আমি তো আর সবসময় এভাবে এসে শিখতে পারব না। কিন্তু হুম, আপনি আমাকে কিছু একটু গাইডেন্স দেন। হুম, উনি বললেন, "আচ্ছা ঠিক আছে আ তুমি বসো।" হারমোনিয়াম টেনে ধরলেন। বাহ! টেনে ধরে উনি একটু গুনগুন করে একটু শুরু করলেন। হুম, বিশ্বাস করো মানে চারদিকে দেয়ালগুলি পর্যন্ত ঝমঝম করছিল। মানে ও এত রেজোন্যান্স উনার গলায়। উনি কিন্তু খুব লো পিচ এ গান। কিন্তু আচ্ছা। এত রেজোন্যান্স এবং এত আ ডেপথ থেকে উনি হুম, আওয়াজটা আনেন যে এটা একদমই মানে তখন মনে হয় যে কোনো মানুষের কণ্ঠস্বর এটা না। অন্য কিছু অন্য কোনো জগতের আওয়াজ তাই তুমি না? শুনতে পাচ্ছ। সো আচ্ছা। ওরকম উনি কিছুক্ষণ করলেন। তারপর উনি আমার দিকে তাকিয়ে বললেন যে, "এখন তুমি কিছু একটা এই এটার উপরে, এই রাগের উপরে বা এই কর্ডে তুমি একটা কিছু গাও।" হুম, আমার তো তখন ওই যে অবস্থা, এয়ার রহমানের সামনে গিয়ে যেরকম অবস্থা হয়েছিল মানে ঘাম ঝরা, মানে ছেড়ে দে মা কেঁদে বাঁচি ওরকম। কিন্তু তারপরে সাহস-টাহস করে আমার কিছু মনে নেই আমি কি গেয়েছিলাম বাট কিছু একটা গেয়েছি। তারপর উনি হ্যাঁ, শুনলেন, তারপরে খুব হাসি খুশি ভাবে আমাদেরকে বিদায় করলেন। পরের দিন আবার ফিরে গেলাম। তারপরের দিন আবার ফিরে গেলাম। প্রত্যেকদিনই যাই, উনি খুব আদর করে খাওয়ান। "বসো, হুম, বসো" গল্প-সল্প করে, গানের কথা আর বলে না।
ও তারপরে ৩-৪ দিন পরে আমি বললাম যে, "আবিদাজি কুছ তো বাতাইয়ে, আমি কতদিন এভাবে আপনি আমাকে কিছু শিখান, আমি কিচ্ছু বুঝি না, আমি হ্যাঁ, কেঁদেই ফেলি।" তারপরে হুম, উনি বললেন যে, "আসলে আমি তোমাকে বলতাম, হুম, কিন্তু আ তুমি তুমি যেহেতু কাঁদছো এজন্য আমি আর তোমাকে আর টর্চার করব না।" আমি বলি। আমি বললাম, হুম, "বলেন?" বলে, "মেরে মুর্শিদ নে কাহা হ্যায়, मैंने अपने मुर्शिद को पूछा।" এটা কিন্তু হুম, খুবই মানে स्पिरिचुअल तत्त्বের কথা আরকি। বলল, "मेरे मुर्शिद ने कहा है कि तुमको कबूल है स्टूडेंट, तुम मेरे स्टूडेंट कबूल हो।" তা আমি বাহ! আর কিছু বলি হুম, নাই। আমার সঙ্গে যারা ছিলেন, যারা নিয়ে গিয়েছিলেন আমাকে, হুম, তারা পরে বললেন, "মুর্শিদ মানে কিন্তু উনি কাকে মিন করছেন? উনার স্পিরিচুয়াল গাইড হ্যাঁ, এর কথা বলছেন।" হ্যাঁ, of ওরকম course, একটা ওরকম একটা কোনো বিষয় ছিল যে মানে উনি উনার নিজেকেই উনি মানে রিয়েলি উনি স্পিরিচুয়ালি জিনিসটা ভেবেছেন যে উনি এমনি উনারা কিন্তু ওভাবে কাউকে অ্যাকসেপ্ট করবেন না বা কথা হ্যাঁ, দেবেন না, কমিটমেন্ট করবেন না। হ্যাঁ, কতখানি সিরিয়াস। তো হ্যাঁ, তারপরে কিছুদিন আমি উনার সঙ্গে ওরকম যাতায়াত করলাম, বসলাম, শিখলাম এবং ওখান থেকে আমি ইন্সপায়ার্ড হয়ে একটা গান আ ও ওনারই একটা একটা ওনার গান না, এটা হুম, একটা সুফি সং 'ছাপ তিলক'। এটা আবিদাজি খুব সুন্দর করে উনি এটা গেয়েছেন। এটা আছে। কোক স্টুডিওতেও আছে এবং YouTube এ আছে। হুম, তো ওটাকে আমি বাংলা করে আমি রচনা আচ্ছা, করি। কিন্তু ওটারও অ্যাকচুয়ালি ভিডিওটা নেই। আ আগামীতে ইনশাআল্লাহ ওটার ভিডিও করে আমি হ্যাঁ, ডেফিনিটলি সবার সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ ইচ্ছা আছে। বাহ! চমৎকার। তো খুব ভাল লাগছে ফারিয়া তোমার সাথে গল্প করতে। ১ ঘন্টা কিভাবে যে চলে যাচ্ছে আমি আসলে হ্যাঁ, আমি তো টাইমের দিকেও খেয়াল করতে পারছি না। যাই হোক আমাদের কিছু আ কমেন্টস এসেছে দর্শকদের সেগুলো একটু নিয়ে নেই তারপর আমরা আবার গল্পে অবশ্যই, ফিরে অবশ্যই, আসি। হ্যাঁ, অবশ্যই। ১ম এ রয়েছে শাকিরা ওয়ার্দা সিমি এক্সেলেন্ট। তারপরে ফরিদা আহমেদ বলেছেন এনজয়িং। তারপরে সারা চৌধুরী সো প্রাউড অফ ইউ ফারিয়া চৌধুরী। তারপরে নেট নেট লায়ন গুড টু সি ইউ ফারিয়া। তারপরে শাকিরা ওয়ার্দাশিমি বলেছে খুব সুন্দর কথা। আফরোজা হাসান শিল্পী বাহ দারুণ। তারপর জাতীয় নবান্নোৎসব পর্ষদ সকলকে অভিনন্দন সঙ্গে আছি। তারপরে রয়েছেন সারা চৌধুরী আবার বিউটিফুল। তারপরে নাহরিন তানিয়া এক্সেলেন্ট পারফরমেন্স। নাদিয়া ফারা হোসেন সুন্দর কথোপকথন। সকলকে অনেক ধন্যবাদ সাথে থাকবার জন্য। প্লিজ সাথেই থাকুন। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের আয়োজন শেষ করব। আর তার আগে অবশ্যই ফারিয়ার সাথে আর কিছু কথা বলবো আর একটা গান তো অবশ্যই শুনবো। হ্যাঁ, তো হ্যাঁ ফারিয়া যেটা বলছিলে এটা আসলে অনেক বড় একটা পাওয়া। তুমি যে আম যে মানে কি বলবো মিউজিক্যাল যে লেজেন্ডদের সংস্পর্শে গিয়েছো, হ্যাঁ? এটা কিন্তু অনেক বিশাল বড় একটা পাওয়া। অনেক শিল্পীরই এগুলো স্বপ্ন থাকে, তাই না? আসলে হ্যাঁ। আসলেই তাই। তো আম আমরা তো তুমি যে বললে তুমি দিল্লিতে ছিলে। তুমি কি সেখানে পড়াশোনা করতে? পড়াশোনার পারপাস এ গিয়েছিলে? না। দিল্লিতেও আমি কাজ করতাম। আচ্ছা, WFP ওয়ার্ল্ড বেশ। ফুড প্রোগ্রামের সঙ্গে কাজ করতাম। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তো ফারি এখন তোমার পরিবারের কথা একটু জানতে চাইবো। যেমন তো তোমার একটা ছেলে আছে তুমি বলেছো। এখন কানাডাতে পড়াশোনা করছে। মনে হয় না? তো ওর সম্পর্কে জানতে চাইবো। ওকে কি কখনো সংগীতের সাথে পরিচয় করিয়েছিলে? ও আমাদেরই মতো ওই যে ফার্নিচার যেরকম গান গায়, হ্যাঁ, সেরকম বাড়ির বাচ্চারাও, শিশুরাও গান গায়, পোষা বেড়ালও গান গায়। এরকম আরকি আমার ছেলে ফিরাত। ওর আচ্ছা। ওর মধ্যেও অবশ্যই গানের ব্যাপারটা কাজ করে। কিন্তু ও একটু অন্য ধারার গান পছন্দ করে। ওর অবশ্যই। গানের টেস্টটা ওর জেনারেশনের হুম, অ্যা ছেলেমেয়েরা, ওই প্রজন্মের ছেলেমেয়েরা যে ধরনের গান পছন্দ করে ও সেরকমই। হুম। তবে মাঝে মাঝে আমি শুনি গাইতে। কিন্তু আচ্ছা। সবার সামনে গাইতে বললে সে অবশ্যই সেটা খুবই মানে প্যাশনেটলি রিফিউজ করবে। একদমই সেটা স্বীকারই করবে না যে সে গাইতে পারে। কিন্তু হুম, আমি শুনতে পাই নেপথ্য থেকে যে গাইছে। বাহ! তো গানের সঙ্গে আসলে ওকে ঘটা করে মানে আনুষ্ঠানিকভাবে পরিচয় করানোর কিছু নাই। ও হুম, জানে যে হুম। গানটা ওর মানে আমার যেরকম ডিএনএ তে আছে ওরও ডিএনএ তে আছে। হ্যাঁ। এখন গানের ভালোবাসা আসলে একেকজনের মধ্যে একেকভাবে প্রকাশ হুম, পায়। প্রকাশ তো পায়, রাইট। হ্যাঁ, বাট ফিরাত এমনি লেখাপড়া করছে, সাইকোলজি নিয়ে পড়াশোনা করছে। আ মাত্র আন্ডার গ্র্যাজুয়েট শেষ করলো। আ আচ্ছা। ও অ্যাথলেটিক্স এ ওর প্যাশন অ্যাকচুয়ালি মোর দ্যান মিউজিক অ্যান্ড আর্টস। ও হচ্ছে অ্যাথলেটিক্স এ খুব বেশি ওর ঝোঁকটা। আচ্ছা। ছোটবেলা থেকেই ফুটবল খেলে। হুম, তারপর এখন একটু মডেলিং ও করছে। আ তাই নাকি? ঢাকায়ও করেছে, কিছু বিজ্ঞাপনে কাজ করেছে, স্টিলস এ কিছু স্টিল প্রিন্ট ক্যাম্পেইনস এ কাজ করেছে, কানাডাতেও করছে। এই আরকি। বাহ! চমৎকার, চমৎকার। হ্যাঁ, তা তো করবেই। মানে এটাই স্বাভাবিক, তাই না? আশা করা যাচ্ছে। তো ফারিয়া তোমার আমাদের নতুন প্রজন্ম
শিল্পী বা যারা গান শিখছে তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? কিভাবে তুমি তাদেরকে উৎসাহিত করবে? আমি তো ওদের কাছ থেকে উৎসাহ নেই। আমি বরঞ্চ তোমাকে জিজ্ঞেস করবো যে ওদেরকে বলো আমি কিভাবে, আমার জন্য তাদের কোনো মেসেজ আছে কিনা। বিকজ আচ্ছা। এগেইন আমি বললাম তো যে আমার আসলে কাউকে ওরকম ভাবে মানে উপদেশ দেওয়ার মতো বা অ্যাডভাইস দেওয়ার মতো কোনো ডেফিনেটলি কোনো কোয়ালিফিকেশন আমার নাই। আমি তেমন কিছুই অ্যাচিভ করিনি। কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করতে পারি যেটা, যেটা আমি আমার বন্ধু বান্ধবদেরকে বলি বা আমার ছেলেকে বলি বা জুনিয়রদেরকে বলি, সেটা হচ্ছে যে সবসময় মানে পরিবেশ সবসময় প্রতিকূল থাকবে। নেভার হুম, ওয়েট, নেভার হুম, ওয়েট টু পারসিউ ইউর ড্রিমস। তোমার লক্ষ্য যেটা, তোমার স্বপ্ন যেটা, অ্যাম্বিশন যেটা, সেটাকে মানে 100 ভাগ কেন 200 ভাগ প্রাণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ো, পারসু করো। অনেক সময় আমরা ওয়েট করি যে এখন না, যখন হুম, একটু সিচুয়েশন চেঞ্জ হবে বা এরকম এরকম সিচুয়েশন চেঞ্জ হওয়ার জন্য বা অনুকূল হওয়ার জন্য ওয়েট করে সময় নষ্ট করার দরকার নেই। একদম সবকিছু নিয়ে ঝাঁপিয়ে পড়ো অ্যান্ড পারসু, চেজ ইউর ড্রিমস। দ্যাটস সেই। অল আই হ্যাভ টু সে। বাহ! চমৎকার। খুব সুন্দর কথা। তো আমরা আজকের আয়োজনে ফারিয়ার গাওয়া লাস্ট গানটি শুনতে চাই। ফারিয়া, হুম। চলো আমরা তোমার লাস্ট গানটি, এটি বোধহয় একটি রিমিক্স সং। বাট আচ্ছা। আমরা গানটা আগে শুনি, তারপর ফারিয়ার কাছ থেকে গানটি সম্বন্ধে জানা যাবে। आओगे जब तुम साजना
অসাধারণ, ওয়াও! কিভাবে করলে থ্যাংক ইউ, এত ইউ আর টু কাইন্ড। সুন্দর রাইট। শিল্পী? হ্যাঁ, নিশ্চয়ই অনেক মানে হার্ড ছিল, তাই না ব্যাপারটা করা? অনেক প্র্যাকটিস করতে হয়েছে। আমার খুব ভালো লাগে যখন একই কর্ডে এবং একই রাগের উপরে বিভিন্ন রকমের গান পেয়ে যাই। হুম, সেটা ফিল্মি গান হতে পারে, নন ফিল্মি হতে পারে। আ যেমন কোয়েলিয়া গান থামায় বা বেগম আক্তারের আমার হুম, গুরুমা, তার হুম, গান। আবার অন্যদিকে ওস্তাদ রাশিদ খানের গাওয়া 'आओगे जब तुम सजना', আবার মাঝখানে হুম, মেহেদী হাসানের গাওয়া 'হারানো দিনের কথা'। হ্যাঁ, তো সবগুলি একই সুরে বাঁধা। হুম, খুবই মানে আমি বলব যে মোস্ট মডেস্টলি এবং হাম্বলি আমি ওটা করেছি। কেউ হুম, যেন মানে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে যেন দেখেন। বাট জিনিসটা ছিলই একটা এক্সপ্লোরেশন যে তিলক কামোদের রাগের জগতে এই হ্যাঁ, গানগুলির বিচরণ। সেগুলিকে একটু, একটু টাচ করে যাওয়া, একটু ছোঁয়া। ওইটাই হ্যাঁ, ছিল, ওই খেলাটাই ছিল পারপাসটা। তো আচ্ছা, আই এনজয়েড ইট। হ্যাঁ, এরকম আরো করব ইনশাআল্লাহ আগামীতে। খুব সুন্দর আসলে। আমি তো খুব এনজয় করলাম। থ্যাংক মনে ইউ। হচ্ছিল যে ওরকম একটা এনভায়রনমেন্ট এ বসে আমি গান শুনছি। সেই ধরো একটা আলো আঁধারি রুমের মধ্যে, হ্যাঁ? মানে I was just এটা আমার একান্ত imagining myself হ্যাঁ, এটাই আমার একান্ত জলসা। একা একাই গাওয়া। আমি বললাম যে এটা শুরুই হয়েছিল এই যে কোভিডের সময়ে যখন আসলে আ চলাফেরাটা অনেক ডিফিকাল্ট ছিল। লকডাউন ছিল বা সবসময় সবার সঙ্গে এক হওয়া যেত না। কাজ করার উপরেও অনেক লিমিটেশনস ছিল। হুম, তখনই এই একান্ত জলসা শুরু করে। এটা একরকম বিদ্রোহই ছিল। আ হুম, যে কাউকে না পেলে একলা চলো রে, একলাই কাজ করব, একলাই গাইবো। আ সেই, সঙ্গে আমার একজন মিউজিশিয়ান ভাই সে সঙ্গ দিয়েছে কিবোর্ডস এ। বাট আমি বলব যে এইটুকুও অনেক পাওয়া। হুম, সবসময় হুম, যে একদম অর্কেস্ট্রা নিয়ে জমজমাট করে গাইতে পারবো বা গাওয়ার সেই, সুযোগ হ্যাঁ, হবে তা তো না। হ্যাঁ। না অবশ্যই। বাট এটা তোমার অন্য রকমের একটা আ হ্যাঁ, হ্যাঁ। কি বলবো? অন্যরকম একটা থিম তুমি ক্রিয়েট হ্যাঁ, করেছো। বুঝছো? যেটা হ্যাঁ, হ্যাঁ। ধরো ওই অর্কেস্ট্রার সাথে না করে ইন্ডিভিজুয়ালি করলে যেটা পাওয়া যায়। খুব চমৎকার ফারিয়া, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, তোমার গল্প শুনে, তোমার গান শুনে অবশ্যই। আমাদের আর কয়েকটা কমেন্টস আছে নিয়ে আমরা বিদায় নিব। সুলতানা চৌধুরী, আ ও সুলতানা আন্টি আমার মা। আই এম প্রাউড অফ মাই ডটার। দেন সানোয়ার হোসেন ববি, চমৎকার আয়োজন, শুভকামনা রইলো। টুনি ফাতেমা বাক, খুব ভালো লাগলো। তারপরে আম আমিনা বাসিত রহমান, প্রাউড অফ ইউ ফারিয়া আপু। জাতীয় নবান্ন পর্ষদ, খুব ভালো লাগলো। সকলকে অনেক ধন্যবাদ সাথে থাকবার জন্য, আমাদেরকে সুন্দর, সুন্দর কমেন্টস দিয়ে উৎসাহিত করবার জন্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো কাটলো সময়টা। ফারিয়া আসলেই আমিও বলব প্রাউড অফ ইউ। আরো অনেক কিছু করো, অনেক সুন্দর, সুন্দর গান ক্রিয়েট করো, গান লেখো, সুর করো। আর আমাদেরকে নতুনভাবে আরো চমৎকৃত করো। আর তোমার যদি কিছু বলার থাকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে। হ্যাঁ, থ্যাংক ইউ ঝরা। থ্যাংক ইউ সো মাচ। প্রথমত তোমাকে আবারও অনেক, অনেক ধন্যবাদ আন্তরিকভাবে যে আমাকে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য এবং এই সুন্দর আলোচনা আড্ডার জন্য। আর হুম, যারা দেখেছেন এতক্ষণ কষ্ট করে এসছেন এবং দেখেছেন ধৈর্য ধরে, তাদের প্রত্যেককে যারা কমেন্টস দিয়েছেন এবং দেখেছেন সবাইকে আমার আন্তরিক, আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। প্লিজ আমার জন্য দোয়া করবেন। আমার মা কমেন্ট করেছেন, বোনেরা কমেন্ট করছেন এবং ওর বাকিরা যারা করেছেন সবাইকে আলাদা করে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আর সবার কাছে দোয়া প্রার্থী। আবারও কথা হবে ইনশাআল্লাহ। তো ফারিয়াকে অনেক ধন্যবাদ আজ আমাদের ট্রিও আর্টস এর সাথে সম্পৃক্ত হবার জন্য। আর দর্শক আপনাদের প্রতি রইল অনেক, অনেক কৃতজ্ঞতা। সবসময় সাথে থাকবেন, ট্রিও আর্টস এর সাথেই থাকবেন। আবার দেখা হবে ২ সপ্তাহ পর। আজ শেষ করছি। বিদায়।